তো বলেন তো, যদি অবশ্যই কাটার কথা, ডেপ্রিসিয়েশন কাটার কথা বলা নেই, কোন পদ্ধতিতে কাটতে হবে মনে আছে? কোন পদ্ধতির কথা? সর্বদাই স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতি। তাহলে কোন পদ্ধতিতে অঙ্ক ডেপ্রিসিয়েশন কাটতেছি এটা যদি না বলে দেয়, তাহলে কোন পদ্ধতিতে কাটবো? স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতি। লিখে রাখো, যদি অঙ্কের ভিতরে কোন পদ্ধতিতে অবচয় কাটতে হবে বলা না থাকে, তাহলে কোন পদ্ধতিতে কাটবো? এই যে স্ট্রেট লাইন মেথড, লক্ষ্য করো, এই যে স্ট্রেট লাইন মেথড। সূত্র কি? এই সূত্রটাও তোমরা লিখে রাখো প্রয়োজনে। সূত্র কি? সূত্র হচ্ছে স্ট্রেট লাইন মেথড সমান, স্ট্রেট লাইন মেথডে অবচয় বের করার সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েশন পার ইয়ার সমান টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। ইউজফুল লাইফই লিখবা, অনেকেই লাইফ টাইম লেখে। ইউজফুল লাইফ কেন লিখবা? অঙ্কের ভিতরে বিভিন্ন ধরনের সময়কাল দেওয়া থাকবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের সময়কাল দেওয়া থাকবে, তার ভিতর থেকে যেটা ব্যবহৃত লাইফ হবে, ইউজফুল লাইফ হবে, সেটাই আমরা নিব। তাহলে স্ট্রেট লাইন মেথড এই পদ্ধতিতে অবচয় বের করার সূত্র ডেপ্রিসিয়েশন পার ইয়ার সমান টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। লিখেছো সবাই? আরেকবার বলেন। এই যে এখানে স্ট্রেট লাইন মেথড, যদি কোন পদ্ধতিতে অবচয় কাটতে হবে বলা না থাকে, তাহলে স্ট্রেট লাইন মেথডে অবচয় কাটবো। কোন মেথডে অবচয় কাটবো? স্ট্রেট লাইন মেথড। এই যে বানান টানান সব দেওয়া আছে, স্ট্রেট লাইন মেথড। কিভাবে অবচয় বের করতে হবে? ডেপ্রিসিয়েশন পার ইয়ার সমান টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। ঠিক আছে? এই যে আফসানা আপু লিখেছেন। জি, জি ভাইয়া। আচ্ছা, তাহলে সময় নষ্ট না করি অঙ্কে চলে যাই। আসেন, বলছে যে দ্য ফলোইং ট্রানজেকশন আর টেকেন ফ্রম দ্য ট্রায়াল ব্যালেন্স অফ কোম্পানি। কোম্পানির একটা ট্রায়াল ব্যালেন্স এখানে দিয়েছে। তো কি ট্রায়াল ব্যালেন্স দিয়েছে? অফিস ইকুইপমেন্ট দিয়েছে 10 লক্ষ টাকা, প্লান্ট অ্যান্ড মেশিনারি দিয়েছে 1 লক্ষ টাকা, ফার্নিচার অ্যান্ড ফিক্সার দিয়েছে 3 লক্ষ টাকা। এগুলো সব স্থায়ী সম্পদ। অফিস ফিটিং দিয়েছে কত? 3 লক্ষ টাকা। আর দিয়েছে কি মোটর কার হুইচ অরিজিনাল কস্ট কত? 6 লাখ। তার টাকা এখন কত আছে? 4 লাখ। অরিজিনাল কস্ট মানে কি? যখন সে ক্রয় করেছিল তার দাম ছিল 6 লাখ টাকা, কস্ট ভ্যালু। এটা কস্ট ভ্যালু কত? 6 লাখ টাকা। এখন দাম আছে কত? 4 লাখ টাকা। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টে কি বলছে? সেলস অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট সেলস করেছি কত? 1 লাখ। হুইচ বুক ভ্যালু, বুক ভ্যালু কত? যার বুক ভ্যালু ছিল 2 লক্ষ টাকা। বুক ভ্যালু ছিল কত? 2 লক্ষ টাকা। বিক্রি করেছি কতই? 1 লক্ষ টাকায়। লক্ষ্য করো, অঙ্ক করার সময় কোন ভ্যালুটা নিতে হবে? এই যে 1 লক্ষ টাকা আর 2 লক্ষ টাকার ভিতরে কোন টাকাটা নিতে হবে বলেন তো? বুক ভ্যালুটা নিতে হবে। মাথায় থাকে যেন, কোন টাকাটা নিতে হবে? বুক ভ্যালুটা নিতে হবে। ঠিক আছে? তো কোন টাকাটা নিতে হবে? বুক ভ্যালু। কেন বুক ভ্যালু নিতে হবে? প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি কেন বুক ভ্যালুটা নিব? বুক ভ্যালু হচ্ছে লিখিত মূল্য। মানে আপনার খাতায় লেখা আছে 2 লাখ টাকা, আপনি বাজারে বিক্রি করছেন 1 লাখ, তাহলে আপনি লাভ লস হিসাব করার সময় এই বুক ভ্যালুটাই নিতে হয়। তাহলে লাভ লস হিসাব করার সময় কোন ভ্যালু নিতে হয়? বুক ভ্যালু নিতে হয়। এবার আসেন, লিখিত মূল্য নিতে হয় এক কথায়। পারচেস অফ মোটর কার, মোটর কার ক্রয় করেছি কত টাকা? 2 লক্ষ টাকায়। মোটর কার ছিল 6 লাখ, আরো ক্রয় করেছে 2 লাখ, তাহলে কত হলো? 6 আর 2 8 লাখ। চার্জ 20% ডেপ্রিসিয়েশন। সি নম্বরে কি বলছে? 20% ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। স্থায়ী সম্পত্তির উপর ডেপ্রিসিয়েশন কাটো, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন কাটো? স্থায়ী সম্পত্তির উপর 20% অবচয় কাটো। স্থায়ী সম্পদ কোনগুলা? দেখেন, স্থায়ী সম্পদ হচ্ছে অফিস ইকুইপমেন্ট, প্লান্ট অ্যান্ড মেশিনারি, আর হচ্ছে ফার্নিচার। এগুলো সব কি? স্থায়ী সম্পত্তি। এগুলো সব কি? স্থায়ী সম্পত্তি। এই স্থায়ী সম্পত্তির উপর আমাদের 20% অবচয় কাটতে হবে। একটু আগে আমি বলে দিয়েছি, সরি, আবার আরেকটা জিনিস তো থেকে যাচ্ছে, বলতেছেন না কেন? অফিস ফিটিংস, জি ভাই, এটা বলতে চাচ্ছিলাম। এগুলো সবই কি? স্থায়ী সম্পত্তি। তো এই স্থায়ী সম্পত্তির উপর কত পার্সেন্ট অবচয় বলছে? বলছে যে 20% অবচয় কাটো। এখন কোন পদ্ধতি সেটা বলে নাই। পদ্ধতি কোনটা বলে নাই। যদি বলে দিত যে আপনি ডাবল ডিক্লাইন করেন, আপনি আহ অন্য একটা যে কোনো মেথডের নাম বলে দিত, তাহলে আমরা সেটা করতাম, কিন্তু এখানে সেটা বলে নাই। যেহেতু বলি নাই, আমি ক্লাসের শুরুতেই বলেছি, না বললে কোনটা করব? স্টেট লাইন মেথড। গুড। স্ট্রেট লাইন মেথডের সূত্র কি? টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ।
তো এখানে কোনো টোটাল কস্টও নাই, এখানে কোনো লাইফ টাইমও নাই, কিচ্ছু নাই। তার মানে যা আছে ওইটার উপরেই পার্সেন্টেজ কেটে দিলে অঙ্ক শেষ। যা আছে সেটার উপরেই পার্সেন্টেজ কেটে দিলে অঙ্ক শেষ। আচ্ছা, তো যে কথা সেই কাজ, যা আছে ওইটার উপরে আমরা পার্সেন্টেজ কাটবো। রিকোয়ারমেন্টে কি বলছে দেখেন, রিকোয়ারমেন্টে বলছে হুইচ কনসেপ্ট ইজ ইউজ টু রেকর্ড দ্য ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। কোন কনসেপ্টটা ইউজ করব আমরা? এটা কোন কনসেপ্ট বলেন তো? ডেপ্রিসিয়েশন। অপচয় থাকলে কোন কনসেপ্ট? গোয়িং কনসেপ্ট। কোন কনসেপ্ট? ডেপ্রিসিয়েশন থাকলে গোয়িং কনসেপ্ট। ক্লিয়ার? তাহলে ডেপ্রিসিয়েশন কোন কনসেপ্টে যায়? গোয়িং কনসেপ্টে যায়। তাহলে রিকোয়ারমেন্ট এক শেষ। গোয়িং কনসেপ্ট ইজ ইউজ ফর দ্য ক্যালকুলেশন ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। রিকোয়ারমেন্ট অন শেষ। কোন কনসেপ্ট? গোয়িং কনসেপ্ট। ক্লিয়ার? এবার আসো 2 নম্বরে বলছে ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন অন অল ফিক্সড অ্যাসেট। প্রত্যেকটা স্থায়ী সম্পত্তির উপর অবচয় নির্ণয় করো। কত সুন্দর কথা! প্রত্যেকটা স্থায়ী সম্পত্তির উপর কি নির্ণয় করো? অবচয় নির্ণয় করো। খুবই সুন্দর। তাহলে এখন আমি অবচয় নির্ণয় করব, আপনারা একটু সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন। প্রত্যেকটা স্থায়ী সম্পত্তির উপর আমার অবচয় নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা স্থায়ী সম্পত্তির উপর অবচয় নির্ণয় করতে হবে। লিখবো কি? ক্যালকুলেশন টেবিল ফর depreciation all fixed asset। ক্যালকুলেশন ক্যালকুলেশন টেবিল ফর। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? অনেক লম্বা হয়ে যাচ্ছে ক্লাস। না ভাইয়া, না ভাইয়া। কারণ লম্বা না করে তো লাভ নেই, মানে উপায় নেই। ক্যালকুলেশন এই এক একটা অঙ্কে আমি এক একটা ক্লাস পার করে দিতে পারি। এমন সূত্র ভাবে ব্যাখ্যা করা যায়, এমন এমন ভাবে। আমি এখন কি করতাম জানেন? যদি আপনাদের সময় থাকতো হাতে, তাহলে আপনাদের এই 6টা সূত্র আগে লেখাতাম, লিখায় এটা মুখস্থ করাতাম, তারপরের দিনে এই অঙ্কটা করাতাম। কিন্তু সেই সময় সময় তো আমার হাতে নাই, এ কারণে আর ওইটা করা সম্ভব হচ্ছে না। ক্যালকুলেশন টেবিল ফর অল ফিক্সড অ্যাসেট। আচ্ছা, একটা টেবিল আঁকাবো, পার্টিকুলার আর হচ্ছে টাকার ঘর দিয়ে। জাস্ট পার্টিকুলার। দেখেন, অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট মানেই ছক কাটবেন। অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট মানে আপনি কি করবেন? ছক কাটবেন। কে কি বললো না বললো দেখার দরকার নেই। আপনি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, তার মানে আপনি পার্টিকুলার আর হচ্ছে অ্যামাউন্ট টাকা। আচ্ছা, একটা জিনিস কি, আপনারা এই পার্টে যেভাবে লিখতেছেন না গ্রুপে, ওইভাবেই কি লেখেন আপনারা? ভাইয়া এটার সাথে কি কোশ্চেন লিখতে হয়? ওটার সাথে কোশ্চেন লেখার দরকার নেই, কিন্তু আপনারা কি ওই যেভাবে লিখতেছেন ওইভাবে লেখেন না একটু ব্যতিক্রম কিছু করেন দেখি? আচ্ছা। না ভাইয়া, এখন তো যে তাড়াহুড়ো করে টাইম, ভাই 1 মিনিটে সম্ভব হয় না আসলে। আচ্ছা, সম্ভব হয় না। আমারে আজকে কেউ পাঠাইছেন পার্টে? চৈতি আপু পাঠাইছে। আর কেউ পাঠাইছেন? এই যে চৈতি আপু পাঠাইছে আমারে। আচ্ছা, চৈতি আপু মাইন্ড করেন না, এই যে জিনিসগুলো লিখছেন খুবই সুন্দর, সমস্যা নাই। কিন্তু এইগুলো আপনাকে একটু সবার থেকে ডিফারেন্ট ভাবে লিখতে হবে। এটা অ্যাজ ইউজুয়াল সবাই আমরা বাসায় লিখি, পরীক্ষার খাতায়ও অনেকেই আছে লিখি। আপনারা বিশ্বাস করবেন না, আমি তো সারা জীবনই কোচিং করাইছি। আমার অনার্স 2013 সালের এপ্রিল মাসে আমি যখন অনার্সের ভর্তি পরীক্ষায় গেলাম, তারপরে তারপরে না, ওই বছর থেকে আমি কোচিং এর সাথে জড়িত হয়ে গেলাম। মানে ওই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সাথে সাথে একটা কোচিং এ, এনইউসিসি নামে একটা কোচিং ছিল, ওই কোচিং এ আমি শুরু করলাম আমার কোচিং এর প্রথম জীবনের ক্লাস। তো ওইখান থেকে শুরু করতে 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 আজকে এই পর্যন্ত। এখন চাকরি বাকরি করি, তাও আমি এই কোচিং নিই। এর আগের বছর আমার 2টা ব্যাচ ছিল, আপনার বিবিএ ফাইনাল ইয়ারে আর এমবিএ এর একটা ব্যাচ, সেকেন্ড ইয়ারের একটা ব্যাচ ছিল। এর আগে এই 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 যে বছরটা চলে গেল, পরে আমি আর এত ব্যাচ আর পারিয়ে দেই না, এই কারণে এরপরে এই এই রানিং বছরে এসে 2টা ব্যাচই রাখছি। আর ওই গতকালকেও অনেকে ফোন দিছে, 2জন না 3জন, 3,000 টাকা দিবে 2জন করবে। আমি বললাম ভাই আমার পক্ষে সম্ভব না। আমি আসলে ওই তোমাদের 2জনদের নিয়ে করায়ে 3,000 টাকা দিচ্ছ, টাকা তো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তোমাদের সিলেবাস আমি কমপ্লিট করতে পারবো না। কারণ তোমাদের সময় আছে 2 মাস। 2 মাসে তোমাদের 4টা ম্যাথ আমি কিভাবে কমপ্লিট করবো? 5টা ম্যাথ বলো তো? এর ভিতরে কমিউনিকেশন আছে, এর ভিতরে রিসার্চ আছে, কি করে করানো যায় এগুলো? সম্ভব? আদৌ সম্ভব না। তো যাই হোক, দেখেন, যেটা বলতেছিলাম, এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা একটু থিওরিটিক্যালে ডিফারেন্ট ভাবে লেখার চেষ্টা করবেন। থিওরিটিক্যালে কিন্তু প্লাস পেতে হবে। থিওরিটিক্যালে প্লাস পেলে মার্ক ভালো আসবে। 1 নম্বরের জন্য কি
খুব ডিটেলসে লেখার কোনো দরকার আছে? ডিটেলসের লেখার দরকার নেই, কিন্তু লিখবেন কি জানেন, 1 নম্বর প্রশ্নের ক এর উত্তর, 1 নম্বর হ্যাঁ প্রশ্নের খ হ্যাঁ এর উত্তর, 1 নম্বর প্রশ্নের গ এর হ্যাঁ ভাই, উত্তর। আপনি আগে শিখাই দিয়েছিলেন মনে আছে। রাইট, এটাই আমি বলতেছি যে এখানে। ওরকমই লিখে পড়ি। ওকে, গুড, ভেরি গুড। লিখলে তো ভালো, এরকম লিখবেন 1 নম্বর প্রশ্নের ক এর উত্তর, লিখে নিচে অ্যান্সার দিবেন। তারপরে লিখবেন 1 নম্বর প্রশ্নের খ, 1 নম্বর প্রশ্নের গ, লিখে সুন্দর করে অ্যান্সার দিবেন। এটা করবেন, ঠিক আছে? আসেন অঙ্কটা আগে শেষ করি, তারপরে আরো আলোচনা করবেন ধীরে ধীরে। আচ্ছা, অফিস ইকুইপমেন্ট, স্থায়ী সম্পদ অফিস ইকুইপমেন্ট। আচ্ছা, অফিস ইকুইপমেন্ট লেখেন, অফিস অফিস ইকুইপমেন্ট ক্যালকুলেশন গুলোই মেন। তাহলে ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন কথাটা আগে লেখা উচিত ছিল, তাহলে আমরা লিখি আগে একটু ডেপ্রিসিয়েশন, DEPRECIATION, ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট। আচ্ছা, অন অফিস ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন কত টাকা আছে, এই যে দেখেন 10 লক্ষ টাকা। প্রথমেই অবচয় আছে কত, 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ টাকা বসান, এই যে দেখেন 10 লক্ষ। এবার সেলস করলে মাইনাস, পারচেস করলে যোগ। যে কোনো ধরনের সম্পদ, সে কারেন্ট হোক আর স্থায়ী হোক আর অস্থায়ী হোক, যে কোনো ধরনের সম্পদ সেলস করলে কমে যায়, পারচেস করলে বেড়ে যায়। সেলস করলে মাইনাস, পারচেস করলে প্লাস। 1 নম্বর সমন্বয়ে আমি 1 লক্ষ টাকা সেলস করেছিলাম। এবার খেলা জমবে এখানে। কি করবেন জানেন, পরীক্ষার হলে 10 লাখ থেকে 1 লাখ মাইনাস করে 20% কেটে এসে বলবেন যে ভাইয়া 100% নাম্বার। কিন্তু আমি বারবার বলতেছি, এখানে কত টাকা আছে, পাশে ব্র্যাকেটে লেখা আছে বুক ভ্যালু। বুক ভ্যালু কত, 2 লক্ষ টাকা। এই বুক ভ্যালু হচ্ছে কি, লিখিত মূল্য। তাহলে এই লিখিত মূল্যটাই আমাদের নিতে হবে। বুক ভ্যালুর পাশে লিখে রাখেন লিখিত মূল্য। এই লিখিত মূল্যটাই আমাদের মাইনাস করতে হবে। 2 লাখ টাকার সম্পদ আপনি 1 লাখ টাকায় বিক্রি করেছেন, তা আমার দেখার বিষয় না, কিন্তু আপনার খাতা থেকে মাইনাস হবে কত, ওই 2 লাখ টাকা। বুঝাতে পেরেছি তো? জি ভাইয়া। এই যে 2 লাখ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, গুণ কত পার্সেন্ট অবশ্যই কাটতে বলছে, 20%। এই যে 20% অবশ্যই কাটে। তাহলে 10 লাখ থেকে 2 লাখ বাদ দাও, দিলে কত হয়, 8 লাখ। 8 লাখের 20% করলে হয় 1,60,000 টাকা। ক্লিয়ার? সেম ভাবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1 লাখ। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি নিয়ে কোনো কাজ ছিল না, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি নিয়ে কোনো কাজ ছিল না। তাহলে ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, depreciation on plant and machinery, depreciation on plant and machinery সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, depreciation plant and machinery। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কত টাকা আছে প্ল্যান্ট এন্ড মেশিনারি, 1 লাখ। প্ল্যান্ট এন্ড মেশিনারি নিয়ে কোনো কাজ নেই, তাহলে এই 1 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট হবে চৈতি আপু, 20%। তাহলে 1 লক্ষ টাকার উপর 20% করলে কত আসে, 20,000 টাকা। এই যে দেখেন 20,000 টাকা। এরপরে কি আছে, এরপরে ফার্নিচার এন্ড ফিক্সার। আচ্ছা, সেম জিনিস, ডেপ্রিসিয়েশন ফার্নিচার এন্ড ফিক্সার, ঠিক আছে? তাহলে আমি সংক্ষেপে লিখলাম, আপনারা ফুল মিনিং লিখে নেবেন, কোনো সমস্যা নেই। ডেপ্রিসিয়েশন ফার্নিচার এন্ড ফিক্সার, ফার্নিচার এন্ড ফিক্সার আছে 3 লাখ টাকা। 3 লাখের উপর কত পার্সেন্ট, গুণ 20%। তাই 3 লাখের উপর 20% কাটেন, কাটলে কত আসে, 3 লাখের 20% করলে হয় 3×20 = 60, 60,000 টাকা। এবার যে জিনিসটা নিয়ে আমরা কাজ করব, অফিস ফিটিংস নিয়ে কোনো কথা আছে নাই। ডেপ্রিসিয়েশন অন অফিস ফিটিং, অফিস ফিটিং, অফিস ফিটিং। আচ্ছা, কত টাকা আছে, 3 লাখ। এটাও কত, এটাও 3 লাখ। তাহলে 3 লাখ গুণ, এর জন্য কি কোনো সূত্রের প্রয়োজন আছে দেখেন তো, এর জন্য কোনো সূত্রের প্রয়োজন নাই, এই হচ্ছে কাজ, গুণ 20%। তাহলে 3 লাখের 20% করলে আবারও কত হয়, 60,000। যেটুকু প্রয়োজন ছিল সেটুকু বলে দিয়েছি। এবার আসেন মোটর কার হুইচ অরিজিনাল কস্ট 6 লাখ, দেওয়া আছে কত, 4 লাখ। এই জিনিসটা দেখবেন, তাহলে অরিজিনাল মূল্য আছে 6 লাখ, আর এখানে দেওয়া আছে 4 লাখ। আমি কোনটা নিব, আমি ওই অরিজিনাল মূল্যটাই নিব। অরিজিনাল মূল্য ছিল 6 লাখ, এই 6 লাখটাই নিব। আবার সমন্বয়ে বলছে পারচেস করেছি নতুন করে কত, 2 লাখ। একটু আগে বলেছি পারচেস করলে যোগ আর সেলস করলে
বিয়োগ। তাহলে এখন সেই কথাটা এখানে লিখবো, যে কথাটা আমি বললাম সেই কথাটা এখানে লিখবেন। আচ্ছা আসেন, ডেপ্রিসিয়েশন অন মোটর কার। আচ্ছা, তাহলে অরিজিনাল ভ্যালু ছিল 6 লাখ। ভুল করবেন এই অরিজিনাল ভ্যালু আর কস্ট ভ্যালুর ভিতরে পার্থক্য করতে, যে মাথায় রাখবেন যা বলেছি এটা লিখে রাখবেন প্রয়োজনে। প্লাস ক্রয় করেছি কত, 2 লক্ষ টাকা, 2 লক্ষ। ওকে, 2 লক্ষ গুণ কত পার্সেন্ট, 20%। 6 আর 2 8 লাখ, 8 লাখের 20% করলে কত হয়, 8 দুগুণি 16, 1,60,000। 1,60,000। ব্যাস, ক্লিয়ার, শেষ। এবার টোটাল যোগ করেন, টোটাল যোগ করলে হবে 4,60,000। এই 4,60,000 টাকাই হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশন অল ফিক্স অ্যাসেট, TOTAL, টোটাল, DEPRECIATION, ডেপ্রিসিয়েশন অল ফিক্সড অ্যাসেট। ক্লিয়ার? ডেপ্রিসিয়েশন অল ফিক্সড অ্যাসেট। দেখেন এই হচ্ছে অঙ্ক। এর জন্য কোনো নিয়মের প্রয়োজন আছে? তামান্না আপু আছেন লাইনে আপনারা? জি ভাইয়া। আচ্ছা, সমস্যা হয়েছে?